আপনারা সোনার থালায় ভাত খাবেন, এই ধরনের নিশ্চয়ই একটি আশা করে বসেছিলেন। আমরা আর কথা বাড়াবো না, আমাদের মধ্যে জিন্দাপীর চলে এসেছে। জিন্দাপীর, আপনার কাছে আমার প্রশ্ন, সরাসরি প্রশ্ন, কি ঘটবে শেখ হাসিনা দেশে ফিরলে? তার আগে একটা, যেহেতু আমি দুঃখিত, আমার ডিভাইসের সমস্যা ছিল। প্রিয় দর্শক, আমরা আসলে সরাসরি চলে গেলাম। আপনাদের সকলকে শুভেচ্ছা। সাইফুল বাতেন টিটুকে আমাকে এই অনুষ্ঠানে, বিশেষ করে যে শিরোনাম, এই শিরোনাম আমাদের এখন এটা চলতেই থাকবে। এই নামে আমার চ্যানেলও টিটু আসবে, টিটুর চ্যানেলও আমি সাইফুল বাতেন টিটুর চ্যানেলেও যাব। এই প্রসঙ্গটা আমরাও বলবো, আপনারা দর্শকরাও যুক্ত হবেন। আমরা মনে করতে চাই বা আমি বিশ্বাস করি, টিটু যখন আমাকে প্রথমে বললো যে ফরিদ ভাই, আমি এরকম শিরোনামে যে শেখ হাসিনা আসবে, জনগণের কি মত, সাধারণ মানুষের কি মত, এটা আমরা নিব, তখন আমি বুঝতে পেরেছি এটা আপনি নিশ্চিত থাকেন, আমি শেখ ফরিদ বললাম এটা হিস্টোরিক্যাল ঘটনা ঘটিয়ে দিবে আপনার এই বক্তব্য, আপনার এই সিরিয়াল। আমি নিশ্চিত যে এবার আসি যে শেখ হাসিনা আসলে কি ঘটবে। একটা উদাহরণ দিয়ে দেই, যেই দিন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, তার 72 ঘন্টার মধ্যে জামালপুরের যে জুলাই যোদ্ধাদের কি যেন একটা খাম্বা ছিল না, কি যেন কি স্তম্ভ, মানে আওয়ামী লীগ যদি স্তম্ভ বানায় সেটা হারাম, কিন্তু আমি যদি বানাই সেটা হারাম, কিন্তু ওরা বানালে ওই শিবলিঙ্গ হালাল। তখন বলতো ওটা শিবলিঙ্গ হয়ে যাইতো। যদি ওই জুলাই স্তম্ভের মতো এরকম কিছু বাংলাদেশ আওয়ামী লীগ বানাইতো বা আপনি আমি বানাইতাম, বলতো এটা তো হিন্দুদের শিবলিঙ্গ, শিবলিঙ্গ। তো মাশাল্লাহ, মানে শেখ হাসিনা আসলে কি ঘটবে তার একটা সিমটম সারা বাংলাদেশেও আছে। জামালপুরে সেই স্তম্ভে আগুন লাগাই দিছে কে কে যেন, শুধু ঘোষণা। তারপরও তাকে কিন্তু কেউ দেখে নাই, অডিওতে ঘোষণা। তাহলে যখন দেখবে, যখন বেনাপোল সীমান্তে এসে দাঁড়াবে, কথার কথা আপনার একটা অনুমান করতেছি, শত শত হাজার হাজার মানুষ নিয়ে, সাংবাদিক নিয়ে, তার কর্মী নেতাদের নিয়ে দাঁড়াবে, তখন দেশে কি ঘটবে। অথবা বাংলাদেশ বিমানবন্দরে তিনি নামলেন, শাহজালাল বিমানবন্দরে তিনি নামলেন, নামার পরে কি ঘটতে পারে যদি তার না দেখেই, যদি জুলাই সন্ত্রাসীদের ওই যে তাদের ভাষায় মানে স্তম্ভ, সেটা যদি জ্বালায় দিয়ে থাকে, তাহলে কি করতে পারে সেই দিন, কি কল্পনা করতে পারেন আপনারা, যার যার মতো কল্পনা করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি আপনাকে লিখিত দিতে পারি, শেখ হাসিনা যেই দিন ডিসেম্বর আসার আগেই বাংলাদেশে বহু কিছু ঘটে যাবে। ডিসেম্বর তো বহুত দেরি আছে। এই যে আপনি এখানে শুরু করছেন না, যে শেখ হাসিনা ফিরলে কি কি ঘটতে পারে বা ঘটবে, এইখানেই দেখবেন এইখানে অনেক কিছু ঘটবে, মানুষজন এখানে জানাবে আমাদের, তারা কি ঘটাবে তা জানাবে। এবং আমি মানে আমার কোনো জিনিস আমি 100% সর্বোচ্চ বলি 99%, রাইট? আপনারটা আমি গ্যারান্টি দিলাম, এটা আপনার এই যে শুরু করছেন আপনি, এইখান থেকে কত কিছু ঘটে যাবে আপনি দেখতে পারবেন। তাহলে আপনার চ্যানেলেই আপনি টিটুর আওয়ামী লীগ করেন না, সাইফুল বাতেন টিটু, আমি আওয়ামী লীগ করি না, তাহলে এই শিরোনামেই যদি এইখানে অনেক কিছু ঘটে, তাহলে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যেই একমাত্র ব্যক্তি বলতে পারে যে এই দেশ আমার এবং আমার বাপের, যে বলতে পারে, আমরা বলতে পারি কিন্তু আমার দেশ, আমার বাপের দেশ, দাদার দেশ, এইভাবে বলতে পারি, কিন্তু আমরা কি বলতে পারবো এই দেশ আমার বাপে জন্ম দিছে? সম্ভব না কারো পক্ষে। এটা শেখ হাসিনা, শেখ রেহানা বলতে পারে। সজীব ওয়াজেদ জয় বলতে পারে যে আমার নানা এই দেশটাকে জন্ম দিয়েছে। এটা আর কেউ বলতে পারবে না। যত কিছুই বলেন আপনি পৃথিবীর ইতিহাসে, আপনি বাংলাদেশে যদি এখন বিপ্লব ঘটায় ফেলেন, আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, আপনি পোলা কি বলতে পারবো যে আমার বাপে দেশটা বানাইছে? পারবে না। বলবে আমার বাপ মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, বিপ্লবী নেতা হয়েছিল, তাই না? কিন্তু বলতে পারবে যে এটা আমার বাপের দেশ বানিয়েছে, এটা একমাত্র শেখ হাসিনা পারে, আর কেউ পারে না, সম্ভবই না। তো এই মানুষটাকে আমি, বিশ্বাস করেন, আমি ভেবেছিলাম অনেক দেরিতে ঘোষণা দিবে আসার। আমি খুব হ্যাপি যে এই দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে চিঙ্কুবামদের যে ফালাফালি তেল চোরার মতো, এই ভাই রে ভাই, আপনি তো জানেন এই শাহবাগের চিঙ্কুবাম, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছি, হাই রে ফালাফালি, ওই যে তোপখানা রোডের 5টা চিঙ্কুবাম যে ফাল পারে রে ভাই, মনে হয় যে তারা সবাই ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, সবাই মনে হয় যে নরেন্দ্র মোদী হয়ে গেছে, সবাই মনে করে নিজের। ফরিদ ভাই, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাকিস্তানি বীজ বারবার মন্তব্য করছে, যারা বঙ্গবন্ধু সৈনিক আছেন, যারা আওয়ামী লীগের সৈনিক আছেন, তাকে একটু ধুয়ে দেন। শুধু এটাই আমার দাবি, ঠিকঠাক মতো ধুয়ে দেন। পুত্র একটু ঠিকঠাক মতো ধুয়ে দেন। আসো আসো ভাবির পোলারা, আসো 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 আসো, আমরা তো চাই যে আওয়ামী লীগ যত আসবে তার চেয়ে তোমরা বেশি আসো এখানে। হ্যাঁ, আওয়ামী লীগের দর্শকের চাইতে তোমাকে বেশি খুঁজি আমি, তোমাদের বেশি। যারা পিয়ারা পাকিস্তানি আছো, যারা হেফাজতে পাকিস্তানি আছো, যারা জামাত আছো, ভাবির পোলারা আছো, কেসকিবান্দির পোলারা আছো, যারা মুক্তিযুদ্ধের নাম শুনলে শরীরে জ্বর আসে, যাদের 71 শব্দ শুনলে কপালে ব্যথা ধরে, মানে মাইগ্রেন হয়ে যায়,
যারা বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান শুনলে শয়তান, যেমন ওই যে ইসলামের পরিভাষায় আজান দিলে নাকি শয়তান পালায়, তেমনি বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান দিলে স্বাধীনতা বিরোধীরা পালায় যায়। শুনেন, যত কথাই বলেন, জয় বাংলা স্লোগান দিলে কিন্তু স্বাধীনতা বিরোধী ধরা পড়ে। দেখুন মুখগুলো না কেমন যেন হয়ে যায়, এটা আমি প্রমাণ করছি, আমি একটু চেক করে এটা বলতেছি। মানে যতই ছুপা হওয়ার উত্তম থাকুক, বিএনপিও কিন্তু এরকম আচরণ করে না। না, বিএনপিও না। বিএনপি স্লোগান দিলে চুপ করে বসে থাকবে, ওদিক তাকায় থাকবে, কিন্তু জামাতিদের হেফাজতদের মুখ চোখ কালো হয়ে যাবে, আমরা গেঞ্জির মতো কালো হয়ে যাবে, চিন্তা করছেন? নিশ্চিত থাকেন। আর আপনি আওয়ামী লীগ চিনবেন কিভাবে? জয় বাংলা বলে আপনি দিক তাকাইছে কিনা, চোখের দিকে একটু প্রেমিকার মতো তাকাইলো কিনা, তাহলে ভাববেন ওটা আওয়ামী লীগের লোক। কথা বললো আর না বললো, জয় বাংলা বলছেন, একটু তাকাইলো, রিক্সাওয়ালা একটু তাকাইলো। আমারে বলছে, একজন বলছে যে ভাই রিক্সাওয়ালা চিনি কেমনে জানেন আওয়ামী লীগের? ফোনে হুদায় ফোন দরকার, হ্যাঁ জয় বাংলা, সাথে সাথে মুখটা যে রিক্সাওয়ালা ঘুরে তাকায় হাসি দেয়, সাথে সাথে আগে একটা বিড়ি খাওয়াই, করে চা খাওয়াই, বলে এই যে বুঝতে জয় বাংলা বলে যখন মুখে আসি, ফোনে করছে জয় বাংলা এমনি মজা করে জয় বাংলা, তখন রিক্সাওয়ালা ওটা ধরা পড়ে যায় যে ওই রিক্সাটা কার পক্ষের লোক। এইভাবে তো শুধু কি জামাতিরাই চালাক, আমরা কি কিছু বুঝি না? এগুলো ধরার সিস্টেম। আপনি যেটা শিরোনাম দিয়েছেন, আমরা আসলে দর্শকেরও কিছু মতামত চাই যে শেখ হাসিনা আসলে কি কি ঘটবে। এক নাম্বার, এই প্রথম বাংলাদেশের জনগণ দেখবে যে অসংখ্য নারী, শেখ হাসিনার যে প্রত্যাবর্তন ছিল, বঙ্গবন্ধুর যে প্রত্যাবর্তন ছিল, সে কিন্তু নারী ছিল একেবারেই মুষ্টিমেয়, রাইট? আর ওই সমাজ, ওই অবস্থাতে মানুষ কমই ছিল তখন। শেখ হাসিনার আমলেও যখন তিনি প্রত্যাবর্তন, শেখ হাসিনা আসলেন ভারত থেকে, তখনও কিন্তু প্রত্যাবর্তনে মানুষজন কম ছিল, ঠিক আছে, খুবই কম ছিল। কিন্তু এইবার দেখবেন না, আমি যদি এটা যদি আমি একটু ফরিদ ভাই আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে ইতিহাসে যতবার নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ততবার কিন্তু আওয়ামী লীগ আগের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী ভাবে ফিরে আসছে। যদি আমরা 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার ওই সময় যে আওয়ামী লীগ আসলো, দেশে ফিরলো, অনেক ঘটনা ঘটলো, তারপরে 81 সালে যখন শেখ হাসিনা ফিরলেন, 1996 সালে কোন একটা ভাবে প্রথম আওয়ামী লীগ আসলো আর কি, যদি আমরা স্বাধীনতার পরে ধরি, বঙ্গবন্ধু হত্যার পরে ধরি, আসলো। তারপরে আওয়ামী লীগ আসলো কবে ক্ষমতায়? এরপরে কিন্তু ঘটনা হইল কি, যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আওয়ামী লীগের উপরে বোমা হামলা ঘটনা হলো, আরো শক্তিশালী হইল। এবারে যেটা করা হয়েছে সেটি হচ্ছে গিয়ে, এটি সবাই জানে যে জামায়াত ইসলামের লোকজন সবাই বলেছিল যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা, মানে হচ্ছে কি শেখ হাসিনাকে হত্যা করবে। শেখ হাসিনাকে তারা বলেছে, অন দ্য রেকর্ড বলেছে। হ্যাঁ, এবার শেখ হাসিনাকে কি করলো, বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিমান আর্মি অফিসাররা যারা বুঝতে পারছে যে শেখ হাসিনার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে তাহলে বাংলাদেশ চিরতরে ধ্বংস হয়ে যাবে, সুতরাং তারা একটি যুদ্ধ বিমানে, বিশেষ প্রোটোকলে, আপনি কি এটা জানেন যে শেখ হাসিনা ভারতে যে আছে উনি কিন্তু প্রধানমন্ত্রীর মর্যাদায় আছে, এটা কি জানেন আপনি? হ্যাঁ, এটা অনেকেই জানে না, সবাই জানে রাষ্ট্রীয় অতিথি, কিন্তু উনি ওখানে প্রধানমন্ত্রী পদ মর্যাদায় আছে। না, উনি ওখানে প্রধানমন্ত্রী, কারণ এটা অনেকেই জানে না। হ্যাঁ, এটা অনেকেই জানে না, কারণ হচ্ছে গিয়ে উনি কোথাও পদত্যাগ করেন নাই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং ভারত যদি বাংলাদেশের যেই ভারতের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে যেই সংবিধানটা আমাদের রচিত হয়েছে, সেই সংবিধানকে যদি অস্বীকার করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সাধারণ অতিথি হিসেবে রাখে, তাহলে তাদের সেই মুক্তিযুদ্ধের যে সহযোগিতা এবং তাদের যে সেনারা মারা গেছে সেটি ভুলণ্ঠিত হবে, যার কারণে সেটা ম্লান হয়ে যাবে। যার কারণে শেখ হাসিনা কিন্তু ওখানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় আছেন। এটা কিন্তু অনেক নদীর পোলা জানে না, অনেকেই জানে না, আমার ভাবির ছেলেরা তো জানে না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, শেখ হাসিনা যখন ফিরবেন, শেখ হাসিনা আওয়ামী লীগ প্রত্যেকবার ফেরার পরে যেই ভূমিকম্প বলি, অমুক হয় তমুক, এবার হবে সুনামি, এবং এই যে ভয় কি পরিমাণ পাচ্ছে এর কিছু আপনি হচ্ছে গিয়ে এখানে মন্তব্যের ঘরে দেখতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আমি আপনার কাছে সরাসরি জানতে চাই কি হতে পারে রাজনৈতিক অঙ্গনে, কি হতে পারে আমলাতন্ত্রের ভেতরে, কি হতে পারে সেনাবাহিনীতে, কি হতে পারে বিমান বাহিনীতে, কি হতে পারে নৌবাহিনীতে, কি হতে পারে পুলিশে। এই সম্পর্কে চমৎকার কিছু বলেছেন। যেহেতু আপনার এখানে কথা বলে একটু সুবিধা হয় কি, আপনি স্বাধীনতা দেন এবং আপনি যেগুলো মানুষ বলতে চায় না কিন্তু জনগণ শুনতে চায়,
সেগুলো অনেক চ্যানেলে গিয়ে বলা যায় না, স্বাভাবিক ভাই অনেকেরই তো নিরাপত্তা জনিত ব্যাপার থাকে। তো আপনি এই স্বাধীনতা দেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন প্রথমত আপনি আপনি মেরে মুকা বাদ ছিন লিয়া, কি বলেছেন যে এইবার শেখ হাসিনা আসলে মানে যতবার আওয়ামী লীগকে ধ্বংস করার অপচেষ্টা লিপ্ত হয়েছে, আইয়ুব খান থেকে শুরু করে, টিক্কা খান থেকে শুরু করে, ৭১ থেকে শুরু সবাই করে, ধ্বংস হয়ে গেছে, ওরাই ধ্বংস হয়ে গেছে। ইতিহাস বলে যারা ওই যে বলে না যে ইতিহাস থেকে শিখে, ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাসের শিক্ষা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খান লেগেছিল, হাওয়া। ইতিহাস বলে টিক্কা খান লেগেছিল, হাওয়া। ইতিহাস বলেছিল ভুট্টো লেগেছিল, হাওয়া, জুলফিকার আলী ভুট্টো, হাওয়া। ইতিহাস বলেছিল পাকিস্তান আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছিল, পুরো পাকিস্তানি ভেঙে গেছে, পুরো পাকিস্তান ৭১ এখন তো পাকিস্তানি থাকতেছে না এই মুহূর্তে, থাকতেছে না, মানে পাকিস্তানের পশ্চাৎ দেশ খালে বিলে, আমগর জামালপুরে বলে যে তোর পাশা তো খালে বিলে, এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে দেখেন তারা ৭৫ চেষ্টা করলো, কিন্তু আওয়ামী লীগ ২১ বছর পরে আরো শক্তিশালী হয়ে গেল। তার অন্যান্য ঘটনা বাদ দিলাম, তাকে জননেত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। ২১শে আগস্টে প্রকাশ্য যে ভয়াবহ রাষ্ট্র দ্বারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, যেখানে স্টেট বিএনপি জামাতের যে ক্ষমতাধরেরা তারাই প্রডিউস করেছে, তাদের পরিচালনায়, তাদের প্রযোজনায় ২১শে আগস্ট হয়েছিল। তাতে আওয়ামী লীগ কি হয়েছে? আওয়ামী লীগ এসে আরো কত হয়েছে? একটানা ১৬ বছর ক্ষমতায় থেকেছে। তার ক্ষমতার শেষ ২৪শে নির্বাচনে বিতর্ক থাকতে পারে, সেটা ভিন্ন কথা। ২৪শে আগ পর্যন্ত তারা তো নির্বাচিত, এটা তো আপনাকে মানতে হবে যত কথাই বলেন। ২৪শে নির্বাচন নিয়ে আপনি যত কথাই বলেন, আগের গুলো তো কম বেশি মানতে হবে। আর ২০০৮-৯ নির্বাচন সেটা তো ফেয়ার ছিল, সেখানে আমরা দেখেছি বিএনপি ২৯টি আসন পেয়েছে, মানে ভূমি ধস বিজয় অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি তো তার সাথে পারবেন না, বরং যতবার মানে অনেকটা হচ্ছে দুর্বাঘাসের মতো, ওই যে কলমিলতার মতো, পানি যত বাড়ে, মানে পানি যদি ১ বিঘা বাড়ে তাও কলমিলতা উপরে, পানি যদি শালা ২ হাত বাড়ে তাও কলমিলতা উপরে, বিষয়টা অনেকটা এরকম। অর্থাৎ আওয়ামী লীগ হচ্ছে ঘাসের মধ্যে দুর্বাঘাস কোনো দিনই ধ্বংস করা যায় না। আপনি বট গাছ কাইটে সাফ করতে পারবেন, এত বড় বট গাছ, কিন্তু আপনি দুর্বাঘাস শেষ করতে পারবেন না, কেউ পারে না। আমরা ইতিহাস, আপনি দেখেন তো আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি বলে যে দুর্বাঘাস নির্মূল করবে, সম্ভব? আপনি বলেন পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে সম্ভব? কোনো কৃষি বিজ্ঞান দিয়ে সম্ভব না। তেমনি বাংলাদেশের রাজনীতিতে আপনি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি পছন্দ করেন আর না করেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করেন না করেন সেটা আপনার ব্যাপার, বা যে করবে না তার ব্যাপার। কেউ শেখ হাসিনাকে পছন্দ করুক না করুক তার ব্যাপার, কেউ জয় বাংলা স্লোগান পছন্দ করুক না করুক তার ব্যাপার। কিন্তু ইতিহাস কি বলে? আপনি জয় বাংলাকে উচ্ছেদ করতে পারবেন না। আপনি দেখেন এই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনের মূল স্লোগান কি ছিল? জয় বাংলা। হ্যাঁ, তারা এই তো এইটা কিন্তু সবাই শুধু বলে যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জি না, জয় বাংলা শুরু করছিল এই পদরা। এইটা পয়েন্ট টু উইন, দেখেন এটাও কি অনেকে ভুলে গেছে। তারা কিন্তু জয় বাংলা স্লোগান মুখে ছিল, সামনে কি শিবির আসতে পেরেছিল? পারেনি। ইভেন ইউনুসের প্রযোজনায়, তুরস্কের পরিচালনায়, পাকিস্তানের সহপরিচালক ছিল পাকিস্তান, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। সেই যে শিবির যে ক্ষমতায় আসলো, মানে ক্ষমতা দখল করাইলো, নীলক্ষেতের ছাপ্পা ভোটে ভিপি বানাইলো, আপনি তো ভালো করে, এখনো কিন্তু লেখে নাই তারা শিবিরের পদপ্রার্থী, তারা কি লেখে? সাধারণ জনতা। এখনো কিন্তু মুরদে কোলায় না, লিখতে হয় সাধারণ জনতা। তার মানে পাবলিক জানে যেই লিখবে শিবির, পাছার চামড়া থাকবে না। যেমন এই যে হেফাজতে ইসলাম, লেখক না হেফাজতে পাকিস্তান, দেখি কয় মিনিট টিকে। হেফাজতে ইসলামের কথাটা যখন আনলেন ফরিদ ভাই, আমি একটা জিনিস চিন্তা করলাম যে হেফাজতে ইসলাম কথাটা যদি আপনি বলেন একজন মুসলমান হিসেবে, একজন মুসলমান যখন হেফাজতে ইসলাম কথাটা বলবে তখন সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? আমি একটু ব্যাখ্যা দিই। কারণ হচ্ছে কি, ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহর। ইয়েস, ইসলামের পরিভাষা আল্লাহর দায়িত্ব। আপনি ইসলাম মানেন কিনা মানেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। নিদেন পক্ষে ফেরেশতার দায়িত্ব, আল্লাহর দায়িত্ব সরাসরি। আল্লাহ বলেছে যে আমি, এই কোরআন লাউহে মাহফুজে আছে, এই কোরআনের আমি ইসলামের রক্ষাকারী আমি। রাইট। সেই ইসলামকে হেফাজত করে হচ্ছে গিয়ে শফি হাটাজারি বৈশা। যাই হোক, আমরা মূল আলোচনায় আছি। তাহলে আরেকটু, যেহেতু আপনি মুয়েরা মুখে বাদ ছিন লিয়া, মুখাবাদ শুনেন। এনটিভি, কার টিভি ওটা? ফালু সাহেবের টিভি, বিএনপির। এই এনটিভির একটা সাক্ষাৎকার একটা আলেম যখন হেফাজতে ইসলাম খুব লাফালাফি করে, তখন একজন টিভিতে, ওই এনটিভিতে বসে বলছিল যে হেফাজতে ইসলাম শব্দটাই কুফরি, যেটা আপনি বলেন এটা বহু আগে মৌলানা সাহেব বলেছে, এটা কুফরি। হেফাজত ইসলাম, আল্লাহ হেফাজত করবে, ইসলাম মামুন বলছে যে হেফাজত ইসলাম কিভাবে, মানুষ কিভাবে ইসলাম রক্ষা করবে?
যাই হোক, আমরা ওই প্রসঙ্গে আর গেলাম না। না ওটা এইবার আসি, শেখ হাসিনা কেন আসবে জানেন? মৌলবীদের না বেতন কমে গেছে। মৌলবীরা 1 মাসের আগে কিন্তু অ্যাডভান্স বেতন পাইতো আওয়ামী লীগের আমলে। আজকে আপনি যখন এই শিরোনাম আমাকে দিলেন না, অদ্ভুত। আপনি বললেন না যে আজকে কয়টার সময় থাকবেন, বললেন না যে আমি 60,000 বার কল দিছি, আমি তো শুয়েছিলাম, তো বুঝতে পারিনি, রিংটোন অফ ছিল। তো ওই যে এক মৌলবী ফোন করছে, ফরিদ সাহেব আরেকটা কথা যুক্ত করবেন। মানে আমার কিন্তু খোরাক দেয় কিন্তু জনগণ, আমি কিন্তু আমার কথা বলি না, আমি কিন্তু হয় আপনার কথা নয় আরেকজনের কথা ডানে আমি শুনেই বলি, ঠিক আছে? আমি কিন্তু আসমান থেকে তো জিব্রাইল আসে নাই, হিমালয় পর্বত থেকে দেবতাও আসে নাই আমাকে কথা বলার জন্য, তাই না? আমি তো কারো কাছ থেকে জেনেই বলি, আর সারাদিন কথা বলি। সব এত কথা আমি কোথায় পাবো? নিশ্চয়ই কেউ আমাকে ইনফরমেশন দেয়, তাই না? তাইলে তো আমাকে এক বললো যে ফরিদ ভাই আমার নাম বলবেন না। আমি যে ঠিক আছে, আমাদের জামালপুরের। ভাই বেতন দেয় না, টেয়া নাই, আমার ছাত্র দল করে কামাই নাই, বিএনপি ফোন করলে টেয়া দেয় না, শিবিরের মিছিল করা লোক, সে বলতেছে ছাত্র জীবনে শিবিরের মিছিল করছে, আর হেফাজতের সময় হেফাজত ছিল, আওয়ামী লীগের আমলে হেফাজত করা লোক, বুঝছেন তো কত শক্তিশালী। আর ডাইরেক্ট এবার জুলাই আন্দোলনে সে আগে ছিল, বলছে যে ভাই 3 মাসের বেতন বাকি। আমি আস্তে আস্তে সঙ্গত কারণেই ওই মাদ্রাসার নামটা বলা গেল না, মাদ্রাসা এই হচ্ছে অবস্থা। আর আওয়ামী লীগের আমলে কি হইতো? মৌলবী সাহেবদের অ্যাডভান্স দিতে হইতো, ফোন টাকা নিয়ে আবার ফোন করে কইতো না আমি তো টাকা পাই নেই, আর এখন টাকাই পাই না, ফোন করে না করবো কি? তো শেখ হাসিনা কেন আসবে এখন বুঝতে পারছেন তো? মৌলবী সাহেবদের দেখবেন গাল চিকচিক করা কমে গেছে, আপনি খেয়াল করেন, আপনি বিশ্বাস হ্যাঁ, গ্ল্যামার কমে গেছে। কারণ কি? শুধু তাই না, আপনি দেখেন এই যে বিএনপি জামাতপন্থী যে গায়ক, নায়ক, নায়িকা, গায়িকা, নর্তকী, পর্তকী যাই থাকুক, ঠিক আছে, যে পেশাতেই থাকুক, সবগুলোর চেহারা এখন দেখেছেন 2-4টা ব্যতিক্রম, 2-4টা টাকা মারতেছে, খাইতেছে, তারাও কিন্তু তালে আছে কখন পালাবে। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে হাদির যে বউ, ওই যে জুলাই মুর্দা নাকি জিন্দা শহীদ হাদির, সেই হাদির বউ কিন্তু লন্ডন চলে যেতেছে। কেন? আরে বাবা, তোমার 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 ভাতারের জন্য এই দেশে বিপ্লব হয়ে গেল। আমি জানি কি হয়েছে। এখন প্রিয় দর্শক ক্ষমা করবেন, তো ওই যে আপনি যেখানে আছেন সেখানে ওই গেঞ্জিরাই হচ্ছে গিয়ে সরকার পরিবর্তন করছে, যার ফলে এই ঘটনা কিন্তু এই কেপি শাহ ওলি থাকাকালীন কিন্তু এই ঘটনা আমি দেখি নাই, আমি বলতে বাধ্য হচ্ছি। জি জি, এখন শুনেন, তাইলে আপনি দেখেন একটা জিনিস আপনি দেখেন যে বাংলাদেশে মৌলবীরা এখন ভাতে মরতেছে, তাহলে ব্যবসায়ীদের অবস্থা কি? মৌলবীরা ভাতে মরতেছে মানে কিন্তু এই যে মৌলবীরা ভাতে মরে মানেই কিন্তু পাবলিকের পকেটে টাকা নাই। কারণ আপনি যে 50টা টাকা যে একটা মাদ্রাসার ছাত্রকে দিবেন, 50টা টাকা দিলে আপনি তো কামাই থাকতে হবে 200 টাকা। রিক্সাওয়ালারে আপনি বোনাস দিবেন 20টা। আরো ভালো কথা, আসল কথাই ভুলে গেছি, রিক্সাওয়ালাদের এখন মানুষ না, রিক্সায় চড়ে না মানুষ, নাই রিক্সাওয়ালাদের জিজ্ঞেস করছি কামাই নাই কেন, ঢাকা শহরে মানুষ নাই, কয় আছে, ভাই পকেটে টাকা থাকা লাগবো তো, 70 টাকা দিয়ে যে রিক্সা, 50 টাকা নিচ্ছে তো রিক্সা ভাড়া নাই, কামাই থাকা লাগবো তো। ঢাকা শহরে আপনি তাইলে ভাই আমার একটা কথা বলেন, একটা প্রশ্নের জবাব। এটা হচ্ছে এই শেখের বেটি একটা মেট্রো রেল কইরে দিয়ে গেছিল, যদি মেট্রো রেল না থাকতো তাহলে কি দশা হয়েছিল মানুষের, আপনি একবার একটু ভাবতে পারেন? আপনি মেরে মুখা বাদ চিনলিয়া না, আপনি আমার ঠোঁটে কথাটা এবার ছিনে নেন না, এবার কথাটা মনে করিয়ে দিয়েছেন। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনার মানুষের কি কষ্ট হইতো জানেন? এই যে 35 টাকা দিয়া, 50 টাকা দিয়া, 100 টাকা দিয়ে আসা যাওয়া, কি পরিণতি হইতো মানুষের, কি পরিণতিটা হইতো এই ঢাকা শহরে মানুষের কি পরিণতি হইতো কল্পনা করা যায় না। আর আরেকটা জিনিস বলি আপনাকে, সবচেয়ে যেটা ক্ষতি হইতেছে, যুদ্ধে যেমন নারী ও শিশুর ক্ষতি হয়, আপনি জানেন, আপনি নিজের সৈনিক, আপনারা জানেন যে যুদ্ধে প্রথম ক্ষতিগ্রস্ত হয় কে? দুর্বলেরা, নারী, শিশু এবং দুর্বল মানুষগুলো। আপনি কি জানেন শিশুদের পুষ্টির, শরীরের পুষ্টি, আমি ডাক্তারদের সাথে কথা হয়েছে, কয় গড় পুষ্টি আগের চাইতে কমে গেছে এখন, কারণ খায় কম, কারণ বাবার ইনকাম। আপনি এসেন গড় পুষ্টি লইয়া, এই শেখ হাসিনা 2 বছর নাই, এখন পর্যন্ত 1500 শিশু শুধু মারা গেছে শেখ হাসিনা নাই বলে। এবার যে শেখ হাসিনা নাই বলে শিশু মরল কিভাবে? সরকারি হিসেবে তাহলে বুঝেন বেসরকারি অবস্থা কি, তাহলে বেসরকারি উপায়টা কি, বেসরকারিতে তাহলে কি ঘটে? সুতরাং শেখ হাসিনা আসলে কি ঘটবে, অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনাই করতে পারতেছি না। আর এইবার আসি সেনাবাহিনীতে কি, আপনি খুবই জটিল একটা প্রশ্নে ফেলে দিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে কি ঘটবে, নৌবাহিনীতে কি ঘটবে, বিমান বাহিনীতে কি ঘটবে। শুনেন,
যতই আমরা গালি দিই সেনাবাহিনীকে, ওইখানে তো মিনিমাম তো দেশপ্রেমিক মানুষ আছে তো, তাই না? কমপক্ষে তো একটা অবস্থান আছে। যদি 100 জনের মধ্যে অন্তত 20 জন তো আওয়ামী লীগের পক্ষে আছে, 20 জন তো মুক্তিযুদ্ধের পক্ষে আছে, সবাই তো আর জামাত হয়ে যায় নাই। ওদের কিন্তু দাঁতের দাঁত কামড় দিয়ে তারা পড়ে আছে। আর আপনি ভালো করেই জানেন সেনাবাহিনীর বিদ্রোহ কিন্তু বেশি দিন চাপায় রাখা যায় না, সেই জন্য কিন্তু ইউনুসের সরাইছে। এই ওয়াকার সাহেব পরিবর্তন হোক না, শুধু যারে তারেক রহমান আনবে তাকে তো যেতেই হবে, ওয়াকারকে তো হি মাস্ট গো, তাকে তো যেতেই হবে, আজ না হোক কাল তো যেতে হবে। আর আর তখন কি ঘটবে? আর যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে একটা কাজ ভালো করেছেন, মানে তাকে যারাই পরামর্শ দিয়েছেন, যেমন শেখ হাসিনাকে, যে আপনি ঘোষণা দেন আপনি আসতেছেন, অথবা তিনি নিজেও যদি সেলফ ঘোষণা দিয়ে থাকেন, ঝুঁকি নিয়ে থাকেন, চমৎকার একটা কাজ হয়েছে ভাই। আপনি বিশ্বাস করেন পুরো বাংলাদেশ ওই হ্যাঁ, বাংলাদেশ যতই চাপাচাপি, মানে যারা যতই চাপাচাপি করুক, যতই চাপা মারুক, এই বিএনপি জামাত হেফাজত আমার বাবির পোলা সহ, ভিতরে ভিতরে কিন্তু তারা, তাদের পায়ের নিচে মাটি নাই। এই শেখা মানে জামাল সিরাজুদ্দৌলার ভাষায় আইলো বিলা, আইলো বিলা। আর আমাদের জামাল ভাষা আইলো রে আইলো, এই বুঝি আইলো, এই বুঝি আইলো, আয়া সারলো, আয়া সারলো। সবারই এই, বরং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের চাইতে সাধারণ মানুষ বেশি আলোচনা করতেছে। আপনি বিশ্বাস করেন, মানে সমালোচনা করে এই মুহূর্তে কিন্তু পুরো বাংলাদেশ শেখ হাসিনা কবে আসতেছে এই রিউমার কিন্তু চলে গেছে। আর বিএনপির ভিতরে এই যে 6 মাসে যে উপদলীয় কোন্দল সৃষ্টি হবে, এইটা বিএনপির জন্য, জামাতের জন্য দেখতে পারবেন কাল কাল হয়ে দাঁড়াবে, কাল। আর এটাই আওয়ামী লীগের জন্য সাপে বড় হয়ে যাবে। কারণ মনে রাখবেন যে আপনি আপনি আমার সম্পর্কে যা জানেন, আমি আপনার সম্পর্কে যা জানি, প্রতিপক্ষ কি জানে, জানে না। আপনি যদি আমার বিট্রে করেন বা আমি যদি আপনার সাথে বিট্রে করি, আমি সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবেন আপনি আমার, একেবারে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবো, রাইট? তাহলে আপনার 1000 শত্রুর চেয়ে বেশি ক্ষতি আমিও করতে পারবো আপনাকে, আপনিও আমাকে করতে পারবেন। তাহলে মনে রাখেন ওই লোকগুলো কিন্তু এখন ধীরে ধীরে, বুঝতে পারছেন, ওই যে বিএনপি ক্ষমতায় আসার পরে বিআইয়ের চাচাতো ভাইয়ের যে পিটাইছে ক্ষমতার জোরে, ওরা কিন্তু জেগেছে, ভেতরে চাকরি খেয়েছে, তারা কিন্তু জেগেছে। ওই যে ইসলামী ব্যাংক থেকে 6000 চাকরি খাইছেন, সেই 6000 লোক কিন্তু আওয়ামী লীগের কর্মীর সাথে বেশি কাজ করতেছে। তারপরে ক্ষমতায় গিয়েই দোকানে হামলা, বাড়িতে হামলা, এরে মায়ের ওরে মায়ের, মানে আমি আওয়ামী লীগের কর্মীদের কথা বলতেছি না, তাদের তো হিসাব আলাদা, এদের উপর নির্যাতন তো হয়েছে। যারা আওয়ামী লীগ করে না তাদের উপরেও কিন্তু কম নির্যাতন হয় না। আপনি কিন্তু শুধু আওয়ামী লীগটা দেখেছেন, সাধারণ মানুষের উপরে যে নির্যাতন করেছে জামাত বিএনপিরা, মানে মাস্তানি করেছে, পাবলিক ফুলতেছে শুধু, ব্যাঙের আছে না, ব্যাঙ আছে না, ওই যে গোতা ব্যাঙের মতো ফুলতেছে শুধু, বুঝতে পারছেন? আর এরা কি করতেছে, আর বিএনপির মধ্যে যারা আছে, যারা সুবিধা ভানে, তারা কিন্তু নয়া বউয়ের মধ্যে গাল ফোলায় বসে আছে, সবগুলো নয়া বউয়ের মধ্যে গাল ফোলাইতেছে। তো এই যে একদিকে হলো নিজের দলের মধ্যে বিএনপির মধ্যে গাল ফোলা নয়া বউয়ের মতো, আর এই সাধারণ মানুষকে যারা নির্যাতন নিপীড়ন করেছেন, যার বাড়ির গাছটা কেটে নিছেন, যার পুকুরে মাছটা মেরে নিছেন, যার গরুটা আগুন দিয়ে, মনে আছে তো, আগুন দিয়ে গরু পুড়িয়ে দিয়েছে, মহিষ পুড়িয়ে দিয়েছে, কত হারামি মানুষ। আর মানুষই মানুষ পুড়িয়ে মেরে ফেলে, আর তো গরু আছে। তারপর পুকুরে বিষ দিয়েছে, ওই লোকটা কাঁদতেছে, যার ক্ষেতে ধান কেটে নিয়ে গেছে, ধানের ক্ষেতে আগুন লাগাই দিয়েছে। এগুলো কি মানুষ ভুলে গেছে মনে করেছেন? কিছুই মানুষ ভুলে নাই, মানুষ কিছু ভুলে না, সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগের অপেক্ষায় থাকে। আপনি কি মনে করেছেন যে এই যে আওয়ামী লীগের যে পতনটা ঘটেছে, এখানে শুধুমাত্র কি তাদের শক্তি বেশি বলে? না, আওয়ামী লীগের ভিতরে ঘুণ ধরে গিয়েছিল, ঘুণ ধরা বাঁশ, ঘুণ ধরা কাটতে এমনি পড়ে যায়। এখন যেটুকু আছে সার, মনে করেন একটা ঘুণ ধরা বাঁশ বাড়ি টাড়ি দিলেন, ভিতর থেকে ঘুণ চলে গেল, কাঠটা থাকলো। এখন তো আওয়ামী লীগ পুরা যেটুকু আছে কাঠ, আওয়ামী লীগ এখন যেটুকু আছে ওটি কিন্তু এখন শক্ত কাঠ, এখন কিন্তু ঘুণ ধরা নাই। ঘুণে তারা যাও ছিল, ঘোষণা দেওয়ার পর কিন্তু ওই ঘুণ বাড়াই যাইতেছে। আশা করি সামাজারকে এটা বলবো না আমরা, ক্লিয়ার। ওই জননেত্রী শেখ হাসিনা কিন্তু এক ঢিলে কয়েক পাখি মেরে ফেলেছে। বিশ্ব মিডিয়াকে বলে দিয়েছে, ঠেকাও তোমরা আমাকে, আমাকে কথা বলতে দিবা না, মিডিয়া কভারেজ তার শেখ হাসিনা। তারপরে কি করেছে, সরকারকে চ্যালেঞ্জ করেছে, আদালতকে চ্যালেঞ্জ করেছে। তারপরে কি আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা করেছে। আরেকটা কাজ কি করেছে শেখ হাসিনা, সে হলো কর্মী, আওয়ামী লীগের ভিতরে যারা 2 নাম্বারে আছে তাদের কিন্তু ফেপড়ার গলা শুকিয়ে যাইতেছে। হায় হায়, এত টাকা মেরেছি, অত টাকা মেরেছি, এখন যদি না যাই তাহলে ধরা, মানে গেলেও ধরা, না গেলেও ধরা। এইবার ধরা না গেলে শেখ হাসিনা নোটে চলে যাবে, আর গেলে তো কাজ করতে হবে, মাঠে থাকতে হবে, ঝুঁকি নিতে হবে। আর তো ওই যে চেহারা না দেখায় ফেসবুকে বলা, তারপরে বড় বড় লেকচার দেওয়া, ওগুলো তো চলবে না। এখন তো সামনে আসতে হবে, কারণ সামনে তো আমি থাকবো না, আপনি থাকবেন না, মাঠে ময়দানে তাদেরই থাকতে হবে। তো তখন তো এইবার তো আর বলতে পারবে না যে নেত্রী ঘোষণা দেয় নাই তাই আসি নাই। এইবার কি বলবে? আমি বলতাম আপনারা প্রকাশ্যে কথা বলেন না কেন? কি বলছে জানেন মিথ্যুকেরা? নেতৃত্ব আমাদের নির্দেশ দেয় নাই,
আমি বলছি নেত্রী কি আপনার আপনারা নির্দেশ দিছে? না আমার কথা তো আমি বলছি যে নেত্রী তাহলে ওই যে আপনি যে টেহাটা মারছিলেন আপনি চাকরি দিতে 20 লাখ দিতেন ওটা বোধহয় নেত্রী কয়ে দিয়েছিল না? তারপর আপনার বউরে যে পোলার শালারে যে এই পদে দিয়েছেন ওই পদে দিয়েছেন ওইগুলো বোধহয় নেত্রী কয়ে দিয়েছিল। তারপর কোটি কোটি টাকার মানে একজন আমাকে নিজে বলেছে যে তার জামাই বাড়ি 20 কোটি, আমার কাছে আওয়ামী লীগের এক নেতা বলেছে যে 20 কোটি টাকা, হয়তো সে কম বলেছে অথবা বেশি বলে সেটা তার ব্যাপার, আমাকে বলেছে যে 20 কোটি টাকা তার মেয়ের জন্য সে দিছে। সেই লোকের বলছিলাম জামালপুরে 1,05,000 টাকা ছাত্রলীগের যারা আছে তাদের একটু চালান, তারা বিপদে আছে, মামলা আছে। গলা শুকাই ফেললো, আমার কাছে তো টাকা নাই। তো ওই যারা তো এবার ধরা খাবে। 20 কোটি টাকা সে নিজের মুখে বলছে আমার কাছে, মানে একটা। তাহলে ওই 20 কোটি টাকা যে দুর্নীতি করছে ওটা কি শেখ হাসিনা কয়ে দিয়েছিল? আমি বলছি যে শেখ হাসিনা সব কয়ে দিয়েছিল আপনাদের, তাই না? শেখ হাসিনা আপনাদের বলছিল তোমরা দলীয় কোন্দল করো, শেখ হাসিনা আপনাকে বলেছিল উপদলীয় কোন্দল করো, শেখ হাসিনা আপনাকে বলেছিল যে মাপে কম দাও, সব ওইগুলো কয়ে দিয়েছিল, তাই করছিলেন। কন্ট্রাক্টরি, ঠিকাদারির ব্যবসা, চাকরির ব্যবসা, তারপরে আরে বেগমপাড়া, কেরালা বেগমপাড়া, শেখ হাসিনা কয়ে দিয়েছিল না? সুইস ব্যাংকে টাকা রাখার কথা বুঝি, মানে সবকিছু যখন নেতৃত্বের প্রশ্ন, ঝুঁকির প্রশ্ন, নেত্রী এইবার তো নির্দেশ দিয়ে দিছে, এইবার তো নির্দেশ না, নেত্রী নিজেই বলছে আমি আসতেছি। এইবার যাবে কোথায় শোনাবো? আমি আসতেছি মানে তোমরা কি করবে না করবে এটা তোমরা নিজেরা বুঝে নাও। আমার এটা তো বলার দরকার নাই আমার সাথে। অর্থাৎ আপনি বলেন যে ফরিদ ভাই আমি কিন্তু যুদ্ধে নেমে গেলাম, তার মানে তো এই না যে আপনি আমার সাথে আসেন, মানে ওটা তো না, আপনি বলছেন যে আমি নেমে গেছি। আপনি কই বক্তব্য পরিষ্কার বলতে হবে। আর যখন শেখ হাসিনা বলে দিছে যে আমি তো ডিসেম্বরে আসবো, অলরেডি যেগুলো যাও 2-4টা চিঠা থাকবে ওগুলো চলে যাবে, ভালো, আমার মতে ভালো হয়েছে। বললাম তো জনতা শেখ হাসিনা এখানে এক ঢিলে কয়েক পাখি মেরে ফেলেছে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, বিশ্বকে চ্যালেঞ্জ করছে, আদালতকে চ্যালেঞ্জ করছে, কর্মীদের মনোবল চাঙ্গা করেছে, এবং দলের ভিতরে থাকা যে হিপোক্রেট আছে, ভণ্ড আছে, বেঈমান আছে, তাদের হলকম শিখে গেছে এখন, যে ফাইসে গেছে। জি, কিছু কমেন্ট দেখার জন্য জনগণ কি বলে? না, জনগণ বলতেছে কমেন্ট অনেকই আসতেছে, আমি আসলে কমেন্ট দেখানোর সুযোগটা পাচ্ছি না। মানে অনেক কমেন্ট তো আসলে কিভাবে কি ইয়া করব। মানে এখানে অনেকে লিখেছে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, আপনাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে। শেখ হাসিনাকে সবাই মানে ইয়া করতেছে, এবং একজন বারবার লিখতেছে যে এই যে আজকে এই যে কি বলে আপনার যে পবিত্র যে দল একটি রাজনীতিতে, মানে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে পবিত্রতম দল, যাদের লগে আর কি মানে নুনু নাই এরকম একটা ব্যাপার পর্যন্ত তারা দাবি করার চেষ্টা করতেছে, মানে তারা কিছুই করে না। এই বিষয়ে জানতে চাইতেছে আপনার কাছে। আরেকজন জানতে চাইতেছে, তার নাম হচ্ছে মুগ্ধ 71, সে হচ্ছে ফরিদ ভাই সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি জায়গা দখল করে মসজিদ তৈরি করছে, এই বিষয়ে কিছু আপনার কাছে বোধহয় জানতে চেয়েছে। আরো অনেকের অনেক কথা আছে, আমি আপনি কোনটার উত্তর আগে দিবেন কোনটার উত্তর পরে দিবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে গিয়ে, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ পুলিশ। এবং আমি একটু আপনার একটা কথা বলে দেই, সেটি হচ্ছে পুলিশ, আর্মি, বিডিআর বা এই যারা একসাথে ট্রেনিং করে চাকরি করার যাদের বিষয় হয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা বিষয় থাকে। সেটি হচ্ছে ব্যাপারটি এরকম যে আমি আমার সাথে আমার ব্যাটসম্যান এখানে দাঁড়ানো, আর সামনে যে শত্রু সে আমার আপন মায়ের পেটের ভাই। আমি কিন্তু বাঁচানোর জন্য আমি কিন্তু আমার ভাইয়ের এটা ফোর্স এরকমই, এভাবেই ফোর্স চলে। এই যে কেউ বলে মানে সরকার বলে 44 জন, কিন্তু আপনিও খুব ভালো করে জানেন, আমিও খুব ভালো করে জানি 44 জন না, যেটি আমরা 3000ও না যেমন তেমনি আবার 44 জনও না। কিন্তু এক্সাক্ট যে তথ্যটি সেটি এখন পর্যন্ত যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে পুলিশ মারা গেছে 753 জন পুলিশ, যেটা আমার কাছে যেটা এখন পর্যন্ত যতটুকু অথেন্টিক আছে 753 মানে 750 পুলিশকে হত্যা করা হয়েছে, এবং অনেক পুলিশকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে তাদের আর মানে এই যে সে ভিডিও আছে। এই পুলিশ বাহিনীর কিন্তু একটা ব্যাপক ভয়ঙ্কর একটা ক্ষোভ, এই যে জুলাই বিপ্লবী বলি, আপনার জুলাই বিপ্লবী তো মূলত তো জামাত। সুতরাং এটার উপরে যদি আপনি কিছু আলোকপাত করতেন। এবং আরো একটা কথা আমি আপনাকে বলে দিই, আপনি খুব ভালো করে জানেন শেখ ফরিদ ভাই, এটি আপনার থেকে পরিষ্কার কেউ হয়তো আমার সম্পর্কে জানে না, যে আমি কিন্তু চুপ ছিলাম, আমি কিন্তু কোনো কথা বলছিলাম না। অর্থাৎ শেখ হাসিনা যখন চলে গেলেন,
মানে 5 আগস্ট পর্যন্ত আমি কিন্তু চুপচাপ, এবং আমি কখনো রাজনৈতিক অ্যাক্টিভিজম করব এই বিষয়টা নিয়েও আমার আসলে আমার এই ধরনের কোনো আশা ছিল না। কিন্তু যখন 32কে পোড়ানো হলো, 32 যখন ভাঙা হলো, তখন আমি ফেসবুকে আমি সাইফুল বাতেন টিটু ঘোষণা দিলাম যে আমি আজকে থেকে একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী, এবং আমি ওই দিন পর্যন্ত আওয়ামী লীগ কর্মী থাকবো যেদিন আওয়ামী লীগ সরকার গঠন করবে। আওয়ামী লীগ সরকার গঠন করা শেষ, আমি ফুল পাতা লতা পাতার ছবি দিব, বলি নাই? বলছেন আমাকে ফোনে ব্যক্তিগতভাবে আপনি এটা বলেছেন, আপনি শুধু এটাই বলছেন তা না প্রিয় দর্শক, আসলেই তাই। 32 নাম্বার যদি না ভাঙতো আওয়ামী লীগ এত জনপ্রিয় হতো। ওই যে বললাম যে যতবার আওয়ামী লীগকে চেপে ধরা হয়েছে, মানে হাডুডু খেলার মতো, দেখবেন যারা খুব ভালো খেলে ওদের যত বেশি চেপে ধরবেন ও কিন্তু তত জোরে ফোর্স দিয়ে বের হয়ে যায়। তো আওয়ামী লীগকে ওই 32 নাম্বার ভাঙাটা মানে কি? আওয়ামী লীগের আপনি আওয়ামী লীগের মগজের উপরে আপনি হামলা করেছেন, মেনে মাথায় আঘাত করেছেন, মেনে নিবেন না তারা। আর যে কথাটা বলেন পুলিশের কথা, আপনার কাছে কত 750+ বললেন। আমার কাছে প্রথমে তথ্য এসেছিল, এটা আমাকে বলেছিলেন ইউকে থেকে একজন, তিনি সামরিক ব্যক্তি। অনেকদিন পর, কাল পরশু দিন নাকি কালকে, তার সাথে অনেকদিন পর কথা হয়েছে আবার। তিনি আমাকে প্রথমে বলেছিলেন 1250, পরে আমাকে বলেছিলেন 2000। এটা তার কাছে। হ্যাঁ, কারণ একটা দেশের কথা নাম কিন্তু এই দেশে কেউ বলে না। অর্থাৎ এই উপমহাদেশটা ভাগ করছে কে? ব্রিটিশরাই আমাদের শাসন করছে কত বছর, 200 বছর প্রায়, কে? ব্রিটিশ। কিন্তু ব্রিটিশের যে এখানে কোনো রাজনীতিতে হাত আছে এটাকে ভুলেই যায়। একবার বলে সোভিয়েত ইউনিয়ন, একবার বলে ভারত, একবার বলে চায়না, আমেরিকা। আসল লোকের নাম কিন্তু কেউ বলে না। MI6 এর নাম কেউ বলে না। ঠিক আছে, এদের নাম বলে না। তো এটা কিন্তু মনে রাখতে হবে। তো ওই দেশে, তাও আবার তিনি সামরিক ব্যক্তি, তো তার কথা তো আমাকে গুরুত্ব দিতে। আমাকে বলেছিল পরিচাপ, ওই যে যেমন তখনও বলছিল 30,000, আমি বলছিলাম একদিন 3,000, তখন তিনি বলছিলেন না 3,000 মারা যায়নি। প্রথমে বললো 1250, পরে বলেছিল খুব সম্ভবত, এইভাবে বলছে, পরে খুব সম্ভবত এটা 2,000 ক্রস করবে না। আপনাকে একটা কথা বলি, আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম কার উপর হামলা হয়? রাজারবাগ পুলিশ লাইন। অর্থাৎ পুলিশ সবার আগে আক্রান্ত হয়, সবার আগে। তো এইবারও কিন্তু জুলাইয়ের 24 আগস্ট, জুলাই সন্ত্রাস যে হলো 5 আগস্টে, কিন্তু সবার আগে আক্রান্ত হয়েছে পুলিশ। আপনি দেখেন জুলাই, আর এদের ক্ষোভটা দেখেন, কোন প্রশাসন, পুলিশ তো আওয়ামী লীগ করে না। আর আপনি একটা কথা বলেছেন, বা তারা বিএনপিও করবে না, যত কথাই বলেন বিএনপিও করবে না, আওয়ামী লীগ করবে না। ওই যে বলেন যে ফোর্স, আপনি সেনাবাহিনীতে যতক্ষণ ছিলেন, আপনার ভাই আর আমরা দুইজনই কলিগ, আপনার ভাই আমার প্রতিপক্ষ, আপনার ভাইকে ছাড়বেন না? আরে ভাই তো দূরের কথা, বাপের হয়তো শুট করে দিবেন। এটা আপনার চাকরি রুলস, এটা আপনার রুলস। আপনি ওইভাবেই শপথটা নিয়েছেন যে যুদ্ধের ময়দানে আপনি আপনার কলিগ যারা থাকবে, তার সৈনিক, তাকে আপনি রক্ষা করবেন, আগে পরিবার করবেন না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমার পরিবার। হ্যাঁ, রাইট। সেই তখন আপনার একটা বাহিনী, তখন সেটা পুলিশ হোক, আর্মি হোক, বা যে কোনো বাহিনী হোক, এটাই নিয়ম। তো আপনি যতই পুলিশের ঘুষ করে বলেন, যতই গালি দেন, যদিও ঘুষ নাম্বারে, আপনাকেও এর আগেও বলেছি যে আমার আগে ধারণা ছিল, বা সারা দেশের মানুষ জানে, পুলিশ ঘুষ করে 1 নম্বর। নো, পুলিশ ঘুষে 1 নম্বর নয়। পুলিশ ঘুষে 1 নম্বর কোনোদিনই ছিল না, আজও নেই। পুলিশ 3 বা 4 হয়, মানে থার্ড বা ফোর্থ। ফার্স্ট সেকেন্ড থার্ড হয় রেল, শিক্ষা আর বন। রেল, শিক্ষা, বন, এরা 3 জনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। ওই প্লেস আজ পর্যন্ত পুলিশ নিতে পারে নাই, যদিও পুলিশকে আমরা সারাদিন গালি দেই। তো সেই পুলিশ, যে পুলিশ আমাদের স্বাধীনতার সময় আগে আক্রান্ত হয়েছিল, এইবারও দেখেন আপনি পুলিশকে মারলেন কেন? মানে পরিকল্পিত ভাবে যে একটা বাহিনীকে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এটা করেছে, এটা কিন্তু বোঝা যায়। আপনার পুলিশের সাথে ক্ষোভ থাকলে একটা থানায় থাকবে, 2টা থানায় থাকবে, 600 থানাতে আপনি হামলা করেছেন কেন? দালমে কুছ তো কালা হায়। তারপর আপনি তাদের মেরেছেন, ঝুলিয়ে রাখবেন কেন? তারপর আপনি একটা নারী, তাকে আপনি জ্বালিয়ে তার বাচ্চা পেটে বলা পরে মেরে ফেললেন কেন? আর পরিকল্পিত ভাবে একবারে 5,000 লোক কিভাবে 5,000 লোক যাবে কেন থানা আক্রমণ করে? তার মানে আগে প্ল্যান করা ছিল, অবশ্যই প্ল্যান করা ছিল, তাহলে তো এটা হয় নাই। তো পুলিশ তো এটা ভুলে যাবে না, আপনি যত কথাই বলেন। সম্ভবত সেই কারণে আজকে, তাহলে আপনাকে একটু তথ্য দেই, মানে একটু খোলাসা করি। আমাকে কিন্তু বাংলাদেশ থেকে যিনি বের হয়ে যেতে সহযোগিতা করেছিলেন, তিনিও কিন্তু একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, নিজেরই তখন তার যান তখন তার হাতে। কিন্তু ওই লোকটা যদি সহযোগিতা না করতো, কারণ আমি তোর ভিতরের ঘটনা জানি না, কিভাবে আমি চলে যাব, উনার পরামর্শ আর আমার উপস্থিতি বলে যে এটা আপনাকে পরামর্শ দিলাম, এইভাবে আপনি চলে যান। আপনি কি জানেন ওই টিকিটটা করে দিয়েছিলাম আমাকে একজন, কারণ আমি কিভাবে টিকিট করব? আমার কাছে তো কিছুই নাই, ফোন টোন কিছু নাই আমার কাছে, আমি তো সিঙ্গেল, তাই না?
তো আর আমি তো ফোন, তখন তো আমি ডিভাইস অনলাইন ইউজ করি না, আমি তখন আরে কি বলে, আর স্মার্টফোন ইউজ করি না, কারণ আমার লোকেশন ট্র্যাক হয়ে যাবে। তো আমি তখন অন্য নাম্বারে বাটন ফোনে চলতেছি, ওই লোকটা আমাকে টিকিট কেটে দিয়েছিল, বুঝছেন? নাহলে তো আমি যেতে পারতাম। কেন পুলিশ এটা করেছে আমাকে? আমি তো আওয়ামী লীগও করি না, এমনকি তার আমি আত্মীয় না। কেন করেছে? যে আমি নিবেদিত একটা মানুষ, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। তিনি আমাকে ব্যবস্থাটা করেছিলেন, কেউ কিন্তু খোঁজ নেয় নাই। ওই একটা, সে কিন্তু নিজে আত্মগোপনে পালিয়েছিল, তিনি আমাকে সহযোগিতা করেছেন। কেন করেছেন? কারণ পুলিশ জানে যে এই ফরিদেরা যদি বেঁচে থাকে এরা একদিন কথা বলবে, এই শেখ ফরিদেরা যদি থাকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে। এই আওয়ামী লীগ প্রশ্ন বলে নাই, কিন্তু সে চেয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করবে, সেই হিসেবে এটা সহযোগিতা করেছে। তারপরে সে এক অন্য কাহিনী, অন্য ওটা বলা যাবে না এখানে এখনো কিভাবে আসছে, আপনাকে কিভাবে আত্মগোপনে চলে গেলাম। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই পুলিশ বাহিনী যখন তার সুযোগটা পাবে, যার ওই যে যার সামনে তার কলিগকে জ্বালিয়ে দিয়েছে, আপনি কি মনে করেছেন সে ছেড়ে দিবে? তার বাইরে মারলেও ছেড়ে দিত। বাইরে মানে হ্যাঁ, শোনেন একটা কথা বলি, আমার এক বন্ধু ছিল, তখন আমি ময়মনসিংহে থাকি। সে ক্ষমতার দাপটে, সে জাতীয় পার্টির আমলে ক্ষমতাশালী ছিল, বিএনপির আমলে ক্ষমতা ছিল, খুবই ক্ষমতাধর। সে পুলিশের সাথে খারাপ ব্যবহার করতো। এখন ময়মনসিংহের ওই লোকগুলো যারা যারা আমার বয়সী, তারা এটা বুঝে ফেলেছে কার কথা বলতেছি, বা আমাদের সময়ের, মানে আপনার 90 দশকের একটা জেনে গেছে। আগে করতো জাতীয় পার্টি, মানে ছাত্র সমাজ, তারপরে ছাত্র দলে যোগ দিয়ে বিরাট বড় নেতা, বুঝতে পারছেন তো? সে পুলিশের সাথে খারাপ ব্যবহার করে। আমি বললাম, আপনি তুমি এরকম করো কেন? আমরা তো আগে আমাদের সময় তুমি তুমি বলতাম, তুমি এরকম ব্যবহার করো কেন পুলিশের সাথে? কয় কি হবে? পুলিশের পকেট থেকে সিগারেট নিয়ে নেয়, পুলিশের পকেট থেকে টাকা নিয়ে নেয়, কল্পনা করতে পারেন আপনি? মানে ভাবটাই তার আলাদা। সে ক্রিমিনালদের সাথে থাকে, ক্রিমিনালদের ছাড়াই নিয়ে আসে জোর করে। এবং কি আমার সামনে একদিন একটা পুলিশের এরকম কলার ধরে ফেললো, আমি তখন সরাসরি তাকে বাধা দিলাম। বললাম, আপনি একজন পোশাক পরা পুলিশের গায়ে হাত দেন, ফাজলিমি করেন? কারণ আমি দুইটা কারণে করছি। একটা হলো আমরা এখানে যারা আছি সবাইকে পরে ধরবে, আর আমার নিরীহ বন্ধুরা আছে তারাও ফেসে যাবে। আমি আমার 3-4 জন আমি পুলিশটা কাঁদতেছে, একটা ডিউটি কর্তব্যরত পুলিশ কাঁদতেছে, কল্পনা করতে পারেন আপনি? কলার ধরে তাকে ঘুরাইতেছে। কি ব্যাপারটা বললাম, কি করলো জানেন আপনি? আমি বললাম, তোমাকে কিন্তু ভুগতে হবে। আমি বললাম, বন্ধু তোমাকে এমন ভোগাভুগতে কল্পনাই করতে পারবে না। সে আল্লাহর রহমতে অনেক বড় নেতা হয়ে গেল, আর 2 বছরে অনেক বড় নেতা হয়ে গেল। আরে পুলিশের কলার ধরে ঘুরে বড় নেতা হয়ে যাবো না? ভাই রে ভাই, বিএনপি ক্ষমতায় থাকতেই 95 সালের শুরুতেই, এখনো জেলে আছে বোধহয় সম্ভবত, মার্ডার কেস কয়েকটা দিয়ে রাখছে, যেগুলো করেই নাই। তো স্যার এটা হলো পুলিশ, তো এইটা হইলো পুলিশ। আর আমার জেলার কথা বলি, আমি একদিন এক থানায় গিয়েছি কথা বলতে, সে জানতো না যে আমি কে, মানে আমি যে রাজনৈতিক ভাবে যে সক্রিয় বুঝতে পারে নাই আমার। আমি আশ্চর্য হয়ে গেলাম, জামালপুর জেলায় যখন তারা বড় বড় বাঘ ছিল বিএনপির, আমি তাদের কিন্তু 2টা নোট থাকে, জানেন তো আপনি? একটা হলো সরকারের কাছে গোপন নথি, আপনিও জানেন, সবই সামনে দেয়, ওইগুলি তো সত্যি না। তো আমার সাথে যে পুলিশ অফিসার ছিল, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি এগুলো দেখতেছে, আমার ফরিদ দেখো কি নাম, দেখো দেখি যে 2-1 জন আমার দোস্ত আছে, মানে এদের ধরবে। মানে সবগুলো যারা কাম কুকাম করছে সবগুলো নোট দেওয়া, তাদের দেখলে কিন্তু স্যালুট দেয়, ছোট ভাই বড় ভাই বলে একেবারে খুশির সুদির ভাই, পারলে মেয়ে হাঙ্গা দেয়, মায়েরাও হাঙ্গা দেয়, এদের কাছে এরকম ভাব। কারণ যেহেতু ক্ষমতাধর, তাদের নামে নোট যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কি বুঝলেন? এই তো পুলিশ। এই জন্য আমাদের জামালপুরে কথা আছে, আপনাদের এলাকায় কি আছে জানি না, আমাদের জামালপুরে একটা কথা আছে যে পুলিশ যদি মায়ের লাং হয় না তারা বিশ্বাস করবি না। কেন বলছে? কারণ আর সেই জায়গায় আপনি তাকে মেরেছেন, মায়ের লাং হইলে যদি তার আপনার না সারে, মানে যার মায়ের লাং তারাই যদি না সারে, এর সে তোর বড় আত্মীয় নাই, তাই না? কিন্তু তাইলে পুলিশকে যারা মেরেছে, আমার যে ভাবির পোলারা ডিক্লেয়ার দিয়েছে যে আবার শিবিরে আমরা পুলিশ পুড়িয়েছিলাম, হ্যাঁ পাবনাতে। আমি কিন্তু, আপনি একটা জিনিস দেখেন ফরিদ ভাই, ওই যে আমরা একটা কথা বলি, কথাটা আসলে একটু অশ্লীলতার দিকে চলে যায়, সেটা হচ্ছে মাল ঘন না হইলে কিন্তু বাচ্চা হয় না। বুঝতে পারছেন? এই যে ও আইসা ওখানে প্রকাশ্যে বলতেছে যে এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম, ওর যে কি পরিণতি হবে, মানে ও কিন্তু ইউরোপে যাওয়ার জন্য অনেক আগে থেকে চেষ্টা করছে, কিন্তু ও কিন্তু বাইরে যেতে পারে না বাংলাদেশ থেকে, ও কিন্তু কোনোদিন ইউরোপে যাইতে পারবে না, কোনোদিনই না। ও বাংলাদেশের বাইরেই বাইরে যেতে পারবে না। কারণ
মানে রিপোর্ট লাগবে না, পুলিশ রিপোর্ট ক্লিয়ারেন্স লাগবে না। শুধু তাই না তো, এদেরকে হারিকেন দিয়ে খুঁজে আনবে, এদেরকে হারিকেন দিয়ে খুঁজে খুঁজে আনবে, আমরা জানি। শুনেন ভাই, আমি একটা জিনিস বলি ভাই, আমাকে যে ছোটবেলায় মানে মনে করেন আমি যখন কলেজে পড়ি আমার একটা ঘুষি মারছে, ওরা আমি পাকে পাইছি, কি করবো? আমি সবচেয়ে হাস্যকর কথা বলি, আমার বিয়ে হয়, মানে ওরা আমি চিনি, ও আমাকে চিনে না যে আমি ওর বিয়াই। অদ্ভুত ব্যাপার, ও আমাদের বাড়িতে আইসা আমগরে বাড়ির দেয়ালে ঠেকায় আমার কলার দরকার, শালা এখন কই যাবি? কারণ ওরা একবার আমি মারছিলাম এক জায়গায়, ও চিন্তা করছে কি, এটা তো আমার বিয়াই বাড়ি, আমার বিয়াই বাড়ির সামনে, ওটা আমগরেই বাসা, আমগর বাসা না আমারে ধরছে। আমরা আমি কি, আমি বোকা হয়ে গেছি, আমি মানুষের ভাবছে কি যোগ করতেছে, কিন্তু আসলে ওরা সিরিয়াসলি ধরছে। ভাই ওই টাইমে আমার ভাবি ধরে, এই তুই এটা কি করাস আমার দেবার, এখন তো তো বোকা হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন তো যে বিয়াই বাড়ির সামনে পাইলেও ছাড়ে না, তাহলে পুলিশ কি করবে? কিন্তু ফরিদ ভাই, এখানে আরেকটা বিষয় আমি একটু আপনাকে বলি, সেটি আপনিও খুব ভালো করে জানেন, আপনাকে একটু মনে করে দিই এবং আপনি যাতে আলোচনা করতে পারেন, দর্শক যাতে বিষয়টি বুঝতে পারে। আমি কিন্তু 5 আগস্টের পর থেকে একটি কথা খুব স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে যে যতগুলো হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, সেই যেই ঘটাক, পুলিশ ঘটাক, এই সোকল্ড কি বলে ওটাকে আপনার এই বিপ্লবীরা কি বলে, কি বলে আপনার এই জঙ্গিরা ঘটাক, যেই ঘটাক না কেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু ভিডিও সহ প্রমাণ আছে। এবং স্বীকৃতি দেওয়া। এবার আমার জামাতের নেতা মাসুদ, ডাক্তার মাসুদ, সে তো নিজে বলছে যে তার কাছে যত অস্ত্র আছে, রাজশাহী তার এক হলে যা আছে, রাজশাহী পুরো রাজশাহীতে নাই। আর সাক্ষী দরকার আছে, আপনার সাক্ষীর দরকার আছে, ওএমপি যদি মন্ত্রী হয় তাতে কি, তাতে কি কিচ্ছু না, তাতে কিছুই না। কিন্তু আমার কথা হচ্ছে শেখ ফরিদ ভাই, মানে এটি কি আপনি মনে করেন যে এটি আওয়ামী লীগের লোক বা ছাত্রলীগের লোক, এদেরকে কি আলাদা করে ফেরোসাস হইতে হবে? নাকি ধরেন এই যে সমস্ত মানুষ, যে সমস্ত নিরীহ মানুষ মারা গেছে, একেবারে যেমন ধরেন এই যে বলা হয় যে, যদি আমরা বলি যে এই যে সো কল্ড 1400 মানুষ মারা গেছে বা 840 জন মানুষ মারা গেছে, এবং যেটাকে আমরা কেপিএ বা কি পয়েন্ট ইনস্টেশন বলি, সেখানে যে যাওয়ার পরে এই যে মেটিকুলাস ডিজাইন, সোজা পরিষ্কার আলো যে মেটিকুলাস ডিজাইন করে যেই ঘটনা ঘটানো হয়েছে, এতে কি আসলে এর পরে যে এই যে হত্যাকাণ্ড বলেন, এই যে পুলিশ পোড়ানো বলেন, যে যতগুলো ঘটনাই ঘটেছে, শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার পরপরই কি এর প্রতিক্রিয়া হওয়া শুরু করবেন? অর্থাৎ শেখ হাসিনার কি রাষ্ট্র ক্ষমতায় এসে এর কোনো কিছু করতে হবে না, তার আগেই সবকিছু প্যাকেট হয়ে যাবে বলে আপনার মনে হয়? ভাই, ঝড় তুফান আইলে কি ঘটবে আপনি কেমনে বলবেন? এটা তো আপনি তো বলছেন সাইক্লোন হিসেবে আসবে, ক্ষমতায় আসতে হবে কেন? বিএনপি কি ক্ষমতায় আসার পরে 32 নম্বর ভাঙছে না আগেই ভাঙছে? আগেই ভাঙছে। তাইলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে কেন? এই দেশের জনগণ, আপনি কি মনে করেছেন একটা জিনিস, আপনি কিন্তু বলেছেন এই দেশের জনগণ কিন্তু হুজুগে, কখন যে কার পক্ষে আপনি কিন্তু জানেন না। এই এদের মধ্যে যারা আছে, এরাই দেখবেন বেশি এদের পেটাবে, এদের মধ্যে যারা আছে এরাই। কারণ এরা দুই কারণে পারবে, একটা হইলো তাদের সাথে প্রতারণা করেছে, মানে বলেছে এক করছে, আর একটা যেমন ধরেন আপনি আমার পক্ষ নিলেন, ফরিদ খুব ভালো ফুটবল খেলে, কিন্তু আপনি দেখলেন যে আমি আপনি যে আশা করতেছেন তার 10 ভাগের 1 ভাগও খেলতেছি না, তখন তো আপনি আমার উল্টা দিকে চলে যাবেন, ফরিদের পক্ষেই থাকবো না, বল পেনাল্টি পায় গোল দিতে পারে না, এর পক্ষেই থাকবো না, আপনি বলবেন না আমারে? তখন কিন্তু রাগ করে। অনেক সময় দেখবেন যে দলের পক্ষে আমরা থাকি ফুটবলে, রাগ করে কিন্তু আমরা প্রতিপক্ষের যখন খেলা খারাপ খেলে, রাইট? এটা কিন্তু অনেক রেকর্ড আছে, মানে এটা যারা খেলা বুঝে তারা কিন্তু তারা কিন্তু রাগ করে উল্টা দিকে চলে যায়, আপনার পক্ষের লোক। তো এরা দেখবেন যে যারা এদের সাথে প্রতারণা করেছে, এরা এদের পেটাবে বেশি। এই যে এই কথাটা বললেন, এই বিষয়ে আমি সরি ফরিদ ভাই, আপনাকে একটু থামাচ্ছি। কালকে রাত্রে গভীর রাতে আমাকে একজন বিখ্যাত লোক ফোন করছে, যাকে আপনি নাম বললেই চিনতে পারেন, অত্যন্ত বিখ্যাত একজন মানুষ ফোন করছে। ফোন করে সে পারলে আমার সাথে কাঁদতেছে যে কিভাবে যে প্রতারিত হইলাম। এই যে প্রতারিত হওয়ার বিষয়টা, এটিও তো আসলে মানে একমাত্র যারা শফিকের নিম্নঙ্গ চাটা
লোক, এই নিম্নাঙ্গ চাটা লোক ছাড়া তো মনে হয় সবাই বুঝে গেছে যে কি ধরনের প্রতারণাটা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে হয়েছে। সুতরাং মানে এর শোধ নিতে, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এর শোধ নিতে আওয়ামী লীগ হওয়া লাগবে না। আওয়ামী লীগ লাগবে না, আওয়ামী লীগের টাইম পাবে নাকি? মানে যদি কোনো ছাত্রলীগের নেতা মনে করে থাকে ওই তো অমক ছাত্র দল বা জামাত হেফাজত বা ভাবির পোলারা, মানে যে এনসিপি ফেনসিপি যারা আছে, তারা তার মনে করেন তার বাড়িতে আগুন লাগিয়েছিল, ঠিক আছে, বা তার বোনের ক্ষতি করেছে, বা তার বাপের পেটাইছে, আপনি কি মনে করেছেন ও সময় পাবে ওরে ধরতে? সময় পাবে? তারই তো পাবলিক। শুনেন, 32 নাম্বার বাড়ির প্রতিশোধ কমসে কম 3,20,000 বাড়ি ভাঙবে। এটা আপনি ঠেকাতে পারবেন না। কেমনে ঠেকাবেন ভাই? আমি আপনাকে একটি আমার নিজের ব্যক্তিগত উদাহরণ দিতে চাই। সেটি হচ্ছে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা কিন্তু অন্য জায়গায় চাকরি খুঁজতেছে, আপনি কি এটা জানেন? সত্য, সত্য। ওরা জানে যে, শুধু তাই না, এই যে গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করে ওই যে কমিউনিস্ট পার্টির মতো, এটা কারা? বিএনপি, দে 12 আনা। এটা কারা জরিমানা দিব? এটা কারা? আওয়ামী লীগ, দে 1 টাকা জরিমানা। এটা কারা? কয় বামপন্থী, কয় দে 6 আনা। কয় সারো তো গ্লাস ভাঙে না, কয় না বামপন্থী রাজনীতি করে 6 আনা দিতে হবো, তাও দিবি, কিছু করে নাই তাই কি 6 আনা জরিমানা দে। এই গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করে তারা হয়তো কোন আন্দোলনে জড়িত, মনে করেন 80%। স্বাভাবিক, সুস্থ বা অন্য মানুষ আর কি। এই এই এগুলো ওই যে কমিউনিস্ট পার্টির মতো 6 আনা জরিমানা সবগুলো এরা পাবলিক পেটাবে। মানে গ্রামীণ ব্যাংকে চাকরি করে এটা পাইলেই পেটাবে, পাবলিক পাইলেই পেটাবে। এটা রিকশাওয়ালারা জুতা মারবে। বিনা দোষে এই লোকগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই গ্রামীণ ব্যাংকের এই লোকগুলোকে বিনা দোষে এরা মার খাবে। এদের কোনো কিছুই করে নাই, হয়তো বা আওয়ামী লীগ তাও মার খাবে, মনে করেন আওয়ামী লীগ করে তাও মার খাবে, আওয়ামী লীগ করে তারপরও মার খাবে। শালা তুই গ্রামীণ ব্যাংকে চাকরি করবি কেন? এই জন্য মার খাবো, বুঝতে পারছেন? আর একটা দৌড়ের উপরে থাকবো। এই যে সমস্ত মৌলবীর গরদানের গোস্ত, দুম্বার গোস্ত হয়ে গেছিল, পর পাশা ফুইলে ময়মনসিং এর পাউরুটি হয়ে গেছিল, পেট ফুইলে টেপা মাছ হয়েছে, এদের ওয়াজ সব বন্ধ। এরা কি করবে? আমি আমারে কয়েকজন বলছে টিটো ভাই আপনি কি শুরু করছেন, আমি কি কয় যে আপনি যে ভিডিও দেখেন এই ভিডিও দেখে আমাদের এলাকায় মাহফিল বন্ধ করে দিছি আমরা। আপনার মাদ্রাসার ভিডিও দেখে আমগো এলাকায় মাহফিল আমরা বন্ধ করে দিছি। একটা কথা বলি, কোন ভিডিও শোনেন, কোন ভিডিও দেখে মাহফিল বন্ধ করছেন? কয় যে আপনি একটা ভিডিওতে কইছিলেন যে আপনি যারা এই সামনের মাহফিলে ডাকতেছেন যায় দেখেন যে পোলাপুটকি মেরে আসছে, কয় কথা শোনার পরে আমগার রুচি হয় না মাহফিল করানোর। এই দেখুন কথা। তাহলে একটু তথ্য দেয় আপনার ব্যাপারে। এই যে আপনি যে মৌলবীদের যে বলৎকার নিয়ে আপনি যে গবেষণা করেন, আপনি কি জানেন পুরুষ মানুষ এটা নারীরা বেশি আলোচনা শুরু করেছে? আমার এক বাস্তি আছে জীবনে কোনোদিন মৌলবী সমালোচনা করে নাই, এই আপনার কারণে মৌলবী সমালোচনা করে। যে জীবনে মৌলবী সমালোচনা, 5 ওয়াক্ত নামাজি, সে মৌলবীদের গালাগালি শুরু করে, মৌলবী দেখতেই পারে না। সচেতনতা আসতে, শুনেন, পৃথিবীর কোনো কাজই কোনো অ্যাকশনই বিফলে যায় না, কোনো না কোনো ভাবে সেটা ফিরে আসবেই। এই যে দেখেন শিবিরেরা 25 বছর তারা কোচিং সেন্টারে কাজ করছে, 25টি বছর তারা ঘাপটি মেরে থেকে কোচিং এ তারা মগজ ধোলাইয়ের কাজ করছে, তার ফল তারা 2024 5 আগস্ট পেয়ে গেছে। কোনো কাজই বিফলে যায় না। তো এই যে আমরা যে কথা বলতেছি, প্রথমে না আমি হতাশ ছিলাম, একজন ব্যক্তি, আমি কিন্তু মাঝখানে ছেড়ে দিতে চেয়েছিলাম সব, এটা 4 মাস আগে। আচ্ছা, একজন লোক আমাকে বললেন, তিনি বড় রাজনীতিবিদ না, মানে বললাম যে না আর হতাশ হয়ে গেছি, পারবো না, কি করব, কথা বলে আমি ফরিদের কথা কি হবে? বললো ফরিদ তুমি জানো না, তোমার কাজ তুমি কথা বলে যাও, তোমার কাজ হচ্ছে কিনা তুমি কেমনে জানবা? যেমন আপনার কাজ, আমার বাস্তি যে এখন মৌলবীরে দেখতে পারেন, এটা আপনি হিসেবে মিলাইতে পারছেন? আমি তো মিলাইতে, এই বেশি না মাত্র 1 মাস আগে ফোন দিয়ে কইতাছে, গালাগালি করতেছে, হাসতে হাসতে মরে। আমি আর কিছু বলি না, কারণ আমি আবার কিছু বললে বাড়িতে যদি উল্টা করে আমার দোষ দিব। সে বলতেছে সে আমারও দেখতে পারতো না এক সময়, ওই যে ধর্মের সমালোচনা করি, মৌলবীর সমালোচনা করি, এমন বিশ্রী ভাষায় গালি দিল, আমি অবাক হয়ে গেলাম। তো এইটাই পরিবর্তন, মানে আপনার ওই কথাটা হয়তো আপনার কাছ থেকে পায় নাই, কিন্তু ভায়া যেমন প্লেটোর অনেক বক্তব্য, সক্রেটিসের অনেক বক্তব্য, চাণক্যের অনেক বক্তব্য, আপনার সানজুর অনেক বক্তব্য অজপাড়া গায়ে শুনি। এখন দেখি যেগুলো বড় বড় বই লেখা ছিল, জ্ঞান তো ট্রান্সফার হয়, তথ্য তো ট্রান্সফার হয়ে যায়, কিভাবে যাবে কেউ জানে না। বট গাছের বীজ, বট গাছ কেউ বনে আজ পর্যন্ত শুনছেন না? তো বট গাছ কেমনে হয়, বট গাছটা কেমন উৎপাদন, এই উদাহরণটা আমার কাছে ভালো লেগেছে। বট গাছ কিন্তু কেউ রোপণ করে না, কিন্তু বট গাছ সারা পৃথিবীতে আছে। তো আপনি ওটা কিভাবে আসছে? পাখির দ্বারা, পাখি খেয়েছে, সে বিষ্ঠা করেছে, হয়ে গেছে। জাম গাছ, বহু জাম গাছ
জাম গাছ কয়জনে বুনতো আগের দিনে? আপনার বাড়ির নানির বাড়ির জাম গাছ কে বুনছিল? আমার বাড়ির নানির জাম গাছ কে বুনছিল? কেউ বোনে, এমনি হয়ে গেছে। তো কাজ করে কে করেছে? এটা পাখির মাধ্যমে হয়ে গেছে কোনো না কোনো ভাবে। এই যে যে আমরা মাছি মৌমাছি এগুলো তো আমরা দেখি না, পরাগায়ন তারা ঘটাইতেছে আমাদের চোখের অজান্তে। আপনি পরাগায়ন তো আমি ঘটাই না, পরাগায়ন তো কোনো মেডিসিন দেওয়া হয় না, পরাগায়ন তো ন্যাচারালি হবে। আপনি সার দিয়ে কীট পতঙ্গ মেরেছেন, তাই না? কিন্তু পরাগায়ন তো ন্যাচারাল। অর্থাৎ আপনি টেস্ট টিউব বেবি বানাইলেন, আপনি দুইজনের শুক্রাণু নিয়ে, শুক্রাণুটা তো ন্যাচারাল, ওটা তো আর আপনি পারেন নাই, আপনি বিজ্ঞানে খাটাই। তো এরকম আপনি বহু কিছু করছেন, কিন্তু পরাগায়ন তো ন্যাচারালি বাতাসে ঘটেছে, পাখিয়ে ঘটাইছে, পোকামাকড়ে ঘটাইছে, মৌমাছি ঘটাইছে, মাছিয়ে ঘটাইছে, বাতাসেও পরাগায়ন হয়, তাই না? বাতাসে বাতাসে যায়। তো এটা, আচ্ছা এটা ধরেন আমরা যে মাছ হ্যাচারি বানাই, আমরা মাছের বিট করে, এটাকে বলি বিট করাই, বাচ্চার ডিম সাথে করি। তো পুকুরের মধ্যে কে গেছিল? পুকুরের মধ্যে আপনি, সাগরের মধ্যে আপনি গেছিলেন বিট করাইতে, ন্যাচারালি এটা হয়েছে। তো কাজ কখনো থেমে, ওখানে স্রোত তার ওই কাজটা করে নেয়, স্রোত, পানির স্রোতটাই সেই কাজটা করে নেয়, তাদের ডিম ফোটানোর ব্যবস্থা। তো নেচার এরকম কিছু ব্যাপার আছে, আপনি এমনি এমনি ঘটে যাবে। যে আপনি এটা কেন বললাম আপনাকে, এটা বললাম যে এই যে যে প্রকৃতির যে প্রতিশোধ, যদি এটা সায়েন্স এটা নিয়ে বিতর্ক আছে যে ভাববাদীর মতোই মনে হয়, কিন্তু এটা কিছু কিন্তু আছে। এই যে আপনি যদি রেজার যদি কম দামি কিনেন, গালটা কেটে যাবে, রাইট? আপনি একটু ভালো দামি রেজার দিলে গালটা কাটবে না, এটা তো সত্যি। তো সবকিছু প্রতিক্রিয়া আছে, আপনাকে তো বুঝতে হবে। কাজের সবকিছুর এক। এই যে আজকে আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমি মানে কোনো সময় কাজ করি, অসুস্থ হলেও আমি কাজ করতেই থাকি। আজকে হঠাৎ করে চলে আসছি, মানে এটা নাকি আমার সুবুদ্ধির উদয় হয়েছে, একজন বললো। না আসলে কিন্তু বিপদে পড়তেন, সত্য। ক্লান্ত হয়ে যেতাম আরো বেশি, নইলে কথাই বলতে পারতাম না আজকে। তো এই যে রেস্টে না নিলে তো প্রতিক্রিয়া আছে, সব কাজেরই প্রতিক্রিয়া আছে, সব কাজে। এই যে আপনি কথা বলতেছেন, আমি কথা বলতেছি, কেন বলছি আপনার এটা হিস্টোরিক? এই যে শিরোনাম দিয়েছেন যে শেখ হাসিনা কি ঘটবে, এখনো কিন্তু মাঝখানে 4.5 মাস আছে, হতে পারে ওইখান থেকে বের হয়ে যাবে। এই স্ফুলিঙ্গ বরিশালে পড়বে, এই স্ফুলিঙ্গ জামালপুরে যাবে, এই স্ফুলিঙ্গ নেত্রকোনা, বরিশাল বা 64 জেলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। ওই স্ফুলিঙ্গ থেকে দাবানল হবে। আর এই দাবানল একবার ফুটবে কিভাবে? আগ্নেয়গিরির মতো। সেই কাজটা করবেন শেখ হাসিনা, অলরেডি সেটা করে দিয়েছেন তিনি কিন্তু অলরেডি আগ্নেয়গিরির মুখটা খুলে দিয়েছেন ঘোষণা দিয়ে। ফরিদ ভাই, আমাদের লাইভের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, একেবারে আর মাত্র 3 মিনিট সময়। আমি 1 ঘন্টায় শেষ করি, এটা আপনি জানেন। সেটি হচ্ছে, আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই। মানে সাতক্ষীরার এক আসনের একজন জামাতের এমপি, তার একটি ভিডিও, যেটি হচ্ছে গিয়ে যার এক শিষ্য এখানে বারবার মন্তব্য করতেছে, মুকুল নামে, এই মানে সে বারবার মন্তব্য করতেছে আর কি, যে ওর বোনের সাথে হয়তো মানে কোনো একটা কিছু ঘটেছিল। কিন্তু এই যে ঘটনাটি, সেটি হচ্ছে সেই এমপি, একটু খেয়াল করে শুনবেন, যখন সেই এমপিকে জনগণ জিজ্ঞেস করছে যে এই মাইকে পাইছো কই, তখন বললো যে এই মাইকে আমার ড্রাইভার আইনে ম্যানেজ করে দিছে। ড্রাইভার ম্যানেজ করা মেয়ের কণ্ঠ কি, সেই কণ্ঠ আমরা শুনেছি ভিডিওতে, কিন্তু পরে একটি ভিডিও আমরা দেখেছি যেখানে মুখ বাঁধা ওই মেয়ের থেকে অনেক বয়স্ক, তার বয়স 25-26 বছর হবে, সেই মেয়ে বলতেছে যে আমি তার দ্বিতীয় স্ত্রী, এবং সে গাড়ির মধ্যে বসে বলতেছে, এবং তার যে বউ, জানি না সেটাও তার বউ কিনা, সে বউ আবার বোরকা পরে তারপরে পরে বলতেছে যে এই সেই। তো এই যে পবিত্র একটি রাজনৈতিক দল, যারা মনে করেন যে মানে কিছুই জানে না, আটকাওলির দল, এই সম্পর্কে যদি আপনি শেষ 2 মিনিটে কিছু বলতেন, তারপরে আমরা লাইভ। যেহেতু আমি এই নিকৃষ্ট লোকদের নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম, যেহেতু আনসার তো ওইটু করি, প্রথমে কিন্তু এটাকে আমিও মনে করেছিলাম